ঈদ মোবারক। আমন্ত্রণ ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। স্টুডিওতে আজকে আছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম.এ. হাকিম এবং প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই সুমন আহমেদ সাবির আপনাকে দিয়ে। এবার ঈদ কেমন কাটলো? ঈদ তো সবসময় আনন্দের, এবং তবে এই ঈদে বিশেষ করে আনন্দের পাশাপাশি দায়িত্বটা অনেক বেশি থাকে। অনেক সকাল থেকে অনেক ব্যস্ত থাকতে হয় অনেক কাজ নিয়ে, এবং তার সঙ্গে এই একটা আবার এটা ঠিক যে এই মাংস বিতরণ করতে যে বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে দেখা হওয়া, কুশল বিনিময় করা আমাদের ব্যস্ত জীবনে আজকাল তো সেটা হয়ে ওঠে না। আর সেই সঙ্গে এবার ঈদের লম্বা ছুটিটা যোগ হয়ে তার সঙ্গে হয়তো আগামী কদিন একটু ঢাকার বাইরে ঘুরে বেড়ানো এবং বাচ্চাদেরকে নিয়ে সময় দেওয়া, এটার জন্য এটা বিশেষভাবে ঈদটা একটু ডিফারেন্ট হয়েছে। এবছরের ঈদটা হবে আশা করছি। এখনো তো শেষ হয়নি, এখন ঈদের আনন্দ চলছে। নিশ্চয়ই এম.এ. হাকিম, আপনাকেও একই প্রশ্ন করতে চাই, মানে এবার ঈদ কেমন গেল? ধন্যবাদ। ঈদ মোবারক। গতানুগতিকভাবে আমাদের যেহেতু কোরবানি ঈদ, সুমন ভাই যেটা মেনশন করলেন, আমাদের কোরবানির একটা তো এডিশনাল কাজ থাকে, এবং যেহেতু দীর্ঘ একটা ছুটি পড়েছে এবং আমরা যারা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের সাথে জড়িত, সাধারণত পরিবার কিংবা ছেলেমেয়েদেরকে সেভাবে সময় দেওয়া হয় না। তার লম্বা একটা ছুটিতে আশা করছি যে পরবর্তী দিনগুলোতে মেয়েদেরকে, ছেলেদেরকে, ওয়াইফকে, পুরো পরিবারকে একটা হয়তোবা কোয়ালিটি টাইম পাস করা যাবে। জনাব সাবির, আপনার কাছে একটু জানতে চাই যে মানে ঈদের কোনো বিশেষ স্মৃতির কথা যদি জানতে চাই, পুরো জীবনের, ছোটবেলার হতে পারে, তরুণ বয়সের হতে পারে, মজার কোনো ঘটনা মনে করতে চাই, তাহলে মনে করতে হয় যে ছোটোবেলায় গ্রামের বাড়িতে ঈদ করার মজাই, এবং এরকম এই বর্ষার ভেতরে ঈদের দিন নৌকায় চড়ে সপরিবারে সবাই মিলে নিকটাত্মীয়ের বাড়িতে যাওয়া, সেখানে কোরবানি করা, সেখান থেকে ফিরে আসা, এবং রাতের বেলা নৌকা করে এই বিলের ভেতরে ঘুরে বেড়ানো, সেই আনন্দের স্মৃতি আমি এখনও ভুলতে পারি না। তারপরে অনেক ঈদ গেছে, কিন্তু আমার সেই শৈশবের সেই ঈদ এখনও আমাকে মনে করে দেয়। সেই গ্রামে সবাই মিলে হয়তো এখন কি গ্রামে যাওয়া হয় না বা ঈদ করা হয় না? এখন আসলে গ্রামে যে ঈদ করা আসলে হয়ে ওঠে না আসলে, এই ব্যস্ততার কারণে অনেক কিছু মিলিয়ে। আর সবাই আমরা এত সহমুখী হয়ে গেছে যে আত্মীয় নিকটাত্মীয় যারা, প্রায় সবাই শহরে। তারপরে যা হয়, যায় না তা না, যাই, ঈদের পরে হয়তো যাই বা মাঝে মাঝে যাই, কিন্তু ঠিক ঈদ করতে যে আরেকটা যে শৈশবের ঈদ আর এই সময়ের ঈদ, দুটো আনন্দের মধ্যে একটা বড় পার্থক্য আছে। জীবনের ভূমিকাটাও দুরকম। একদম একদম। নিশ্চয়ই। জনাব হাকিম, আপনার কাছেও একই কথা জানতে চাই যে আপনার জীবনের কোনো ঈদ, বিশেষ করে কোরবানির ঈদের যদি স্মরণীয় ঘটনা থাকে, বা কখনো গরু কিনতে গিয়ে এমন হয়েছে কিনা যে গরুর রশি ধরে আছেন, সেই গরু পালিয়ে গেছে? এটা হয়েছে তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে আর কি, নয়াবাজার থেকে গরু কিনে ব্যাক করার সময় কাকরাইলে গরু ছুটে গেছে। তা যাই হোক, পরবর্তীতে এটা অনেক কষ্টে আয়ত্ত নিয়ে আসা হয়। আর ঈদের সবচেয়ে মজাটা আমাদের যেটা ছিল, সালামি হচ্ছিল কি, আমরা একটা বিফোর ঈদ কাউন্ট করতাম যে কোথা কোথা থেকে আমরা সালামিটা পেতে পারি, এবং যদি যেই বাজেট কিংবা যেটা আইডিয়া করতাম তার থেকে বেশি সালামি পেলে সেটা আমাদের জন্য বেশি আনন্দ হতো। এখন সালামি দেওয়ার সময় এখন হচ্ছিল কি সেটা না, এখন বিভিন্ন ছোট ছোট বিশেষ করে যারা আছে তাদের জন্য একটা বাজেট করে নতুন নোট দেওয়াটা এখন হচ্ছিল কি আনন্দ, আমি ব্যক্তিগতভাবে আনন্দ ফিল করি। এবং সেই উপলক্ষে ঈদের আগে থেকে ব্যাংক থেকে নতুন নোটটা কালেক্ট করি এবং এটা ডিস্ট্রিবিউট করলে এটা আমার কাছে একটু বেশ ভালো আনন্দ দেয় এই বয়সে এসে। নিশ্চয়ই। এবার আসলে একটু আমরা আমাদের তথ্য প্রযুক্তি বা টেলিকম প্রযুক্তির যে আলোচনা, সেখানে একটু আসতে চাই। আপনি জানেন যে আসলে নতুন একটি সেবা বাংলাদেশে যুক্ত হয়েছে, স্টারলিংকের কথা বলা হচ্ছে, যারা স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে আসলে ইন্টারনেট সার্ভিস দেবে। তো আপনারা তো মূলত কেবল দিয়েই আসলে এই সার্ভিসটা প্রোভাইড করেন, সেখানে আসলে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছিল কি, ইন্ডাস্ট্রি থেকে আমরা এটা ওয়েলকাম করতে যাচ্ছি, কারণ আমরা তো বেসিক্যালি প্রযুক্তি নিয়েই কাজ করি। তো প্রযুক্তি নিয়ে কাজ করলে নতুন প্রযুক্তিকে ওয়েলকাম করা উচিত বলেই আমি মনে করি। এবং আপনি অ্যাজ ইউ মেনশন যে আমরা বর্তমানে কেবল দিয়ে ইন্টারনেট প্রোভাইড করছি, আর টেলিকম অপারেটর ওয়্যারলেস ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রোভাইড করছে, এবং এটা নতুন একটা টেকনোলজি, স্যাটেলাইট নির্ভর লাস্ট মাইল কানেক্টিভিটিগুলি হচ্ছে। ওভারঅল বিজনেসের চ্যালেঞ্জ তো থাকবে, তারা হয়তো একটা মার্কেট সেগমেন্ট অ্যাকোয়ার করার চেষ্টা করবে, এবং আমাদের
বর্তমান মার্কেটে যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি আসলে দুই ধরনের ক্লায়েন্ট কিংবা গ্রাহক পাওয়া যায়। প্রথমটি হচ্ছে গিয়ে কর্পোরেট ক্লায়েন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে হোম ইউজার কিংবা রিটেল বিজনেসের সাথে যারা জড়িত আছেন। কর্পোরেট ক্লায়েন্ট কিংবা কর্পোরেট সেগমেন্টে একটা বড় ধস নামবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেই সাথে আবার এতটুকু বিশ্বাস আছে যে আমরা যদি কোয়ালিটি অফ সার্ভিস এবং যদি সরকারের নিয়ম নীতি পলিসি যদি আমাদের ফেভারে থাকে কিংবা আমাদেরকে যদি কিছু ফ্যাসিলিটেট করে, এই চ্যালেঞ্জটা আমরা খুব ইজিলি ওভারকাম করতে পারবো। এবং এখানে উল্লেখ্য যে আমাদের এখন যে ট্যাক্সেশনের ব্যাপারগুলি আছে কিংবা লাস্ট মাইল কানেক্টিভিটি, ট্রান্সমিশন কানেক্টিভিটি, অ্যাক্টিভ শেয়ারিং, প্যাসিভ শেয়ারিং, এইসব পলিসিতে যদি খুব সুন্দরভাবে অ্যাড্রেস করা হয় তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস দেশীয় উদ্যোক্তারা, এই কেবল অপারেটর যারা আছেন, কেবলের মাধ্যমে ফাইবার অপটিক্সের মাধ্যমে যারা ইন্টারনেট প্রোভাইড করছেন, ওনারা খুব সাকসেসফুলি স্টারলিংকে আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে একটু সুমন আহমেদ সাবির, আপনার কাছে একটু জানতে চাই যে মানে আমরা তো এতদিন একটা ইকোসিস্টেমের মধ্যে ছিলাম, এখন হঠাৎ করে আরেকটা নতুন প্রযুক্তি যখন যুক্ত হলো, সেখানে আসলে ঝুঁকির বিষয় থাকে কিনা? কারণ এই পুরো প্রযুক্তিটিই তো আসলে বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হবে। না, এখানে দুই ধরনের ঝুঁকি। একটা হচ্ছে নতুন প্রযুক্তি একটু ডিসরাপটিভ হবেই এবং নতুন কিছু আসলে তা পুরনো যে ব্যবস্থা তাকে চ্যালেঞ্জ করে, এটা স্বাভাবিক। আর হাকিম যেটা বললো যে এটা একটা নতুন আধুনিক প্রযুক্তি এবং এটা আসবেই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে আমরা এই যে ফাইবার অপটিক কেবল দিয়ে যে ইন্টারনেট সেবাটা আমরা পাই, ফাইবার অপটিক কেবলের যে ক্যাপাসিটি, যে কোয়ালিটি, যে বিস্তৃত মানুষকে সেবা দেওয়া যায়, স্যাটেলাইট প্রযুক্তি যতই আধুনিক না কেন তার পুরোপুরি বিকল্প নয়। তবে এখানে পজিটিভ যেটা, যে এই প্রযুক্তি এমন একটা নিশ মার্কেটকে অ্যাড্রেস করবে যেটা আসলে সাধারণ ব্রডব্যান্ড করতে পারে না, বা মোবাইল অপারেটরদের মোবাইল ইন্টারনেট 3G 4G 5G যাই বলে এখানে করা সম্ভব হয় না। যেমন আপনি যদি এখন পদ্মা নদীর মাঝে লঞ্চে থাকেন, তখন আপনি মোবাইল নেটওয়ার্ক পান না এবং কোনো ধরনের ইন্টারনেট সেবা পান না এখন। কিংবা সমুদ্রগামী জাহাজগুলো কিংবা উড়োজাহাজে ইন্টারনেট এখন পর্যন্ত অত্যন্ত দুর্বল। কিন্তু স্টারলিংকের মতো প্রযুক্তির মাধ্যমে এই জায়গাগুলোতে আপনি এখন এই বাসার মতো ইন্টারনেট সেবা পাবেন, অফিসের মতো ইন্টারনেট সেবা পাবেন। কিন্তু একটি প্রশ্ন আমার মনে জাগছে, এটি করতেই চাই, সেটি হচ্ছে আমরা দেখলাম যেমন কেবল টিভির রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দেখেছি যে ডিটিএইচ সার্ভিস যেটা এসেছিল, কিন্তু বৈরী আবহাওয়ার ক্ষেত্রে তখন দেখা যায় যে সার্ভিসটা খুব আনইন্টারাপ্টেড পাওয়া যায় না। স্টারলিংকের ক্ষেত্রে কি রকম ঝুঁকি আছে কিনা, যখন ওয়েদার খারাপ হবে তখন ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি আছে? হবে না, এত ডিসরাপশন হবে না। কারণ কি, যে এক্সিস্টিং যে স্যাটেলাইট টিভি আমরা যেটাতে দেখি, বা এক্সিস্টিং পুরোনো যে স্যাটেলাইট যার মাধ্যমে যে ইন্টারনেট আমরা পেতাম, এই স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় 30,000 কিলোমিটার উপরে। আর এই যে লিও অরবিটের যে স্যাটেলাইটগুলো, এগুলো 300 থেকে 400 কিলোমিটারের ভেতরে, খুব কাছাকাছি, যে কারণে এর কাভারেজটা ওই স্যাটেলাইট চাইতে অনেক গুণ ভালো, যার ফলে অনেক বেশি স্পিড পাওয়া যায় এবং এই আবহাওয়ার প্রতি তার নির্ভরশীলতাটা কিন্তু ওটা চাইতে অনেক কম। সেই জন্যে আবহাওয়ার দিকে আগে যত ডিজাস্টার দেখতাম অন্য স্যাটেলাইট চ্যানেলগুলোতে, এটাতে এই স্টারলিংক অতটা হবে না। এবং এটার আরও সুবিধা হচ্ছে, এটা মোবিলিটি আছে। আপনি ইন্টারনেট ব্যবহার করতে করতে এক জায়গা থেকে আরেক চলে যেতে পারেন, জঙ্গলে ঢুকে যেতে পারেন, মরুভূমির ভিতরে চলে যেতে পারেন, কিন্তু আপনি সেখানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট মানে এই আমরা যেমন ঈদের ছুটির মধ্যে আছি, মানে কারো যদি ইন্টারনেট সংযোগটা থাকে, সে ঢাকায় নেয়া ইন্টারনেট সংযোগ আসলে তার গ্রামে বা পাহাড়ে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারে, এবং এই ব্যবহার করা সম্ভব, এবং এই ব্যবহারগুলো আসলে বেশি হবে। আর বাসায় যে ইন্টারনেট, সেই জায়গাগুলোতে হাকিম যেটা বললো, যে কোয়ালিটি অফ সার্ভিস যদি ভালো করা যায় এবং ইনফ্রাস্ট্রাকচার ভালো করা যায়, তার জন্য যদি পলিসিগত সুবিধাগুলো পাওয়া যায়, তাহলে এই ব্রডব্যান্ড সেবায় যে ধরনের সেবা দেওয়া সম্ভব সেটা দিয়ে, এবং যে খরচে দেওয়া সম্ভব, স্টারলিংক বা এই ধরনের প্রযুক্তি তাকে কম্পিট করে তাকে মুছে ফেলবে হওয়ার কোনো কারণ নেই। আমরা আগেও দেখেছি যখন 3G 4G এসছে, তখন কিন্তু আমরা এক ধরনের আতঙ্ক এবং একই ধরনের আলোচনা আমরা সেটি তো ছিল আসলে প্রযুক্তির আপগ্রেডেশন, এটি একেবারে ভিন্ন ধরনের ব্যবসা আছে। জনাব হাকিম, আপনার কাছে একটা প্রশ্ন রেখে একটু বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বাট কিন্তু প্রশ্নটা রেখে যেতে চাই। জনাব হাকিম, আপনার কাছে জানতে চাই যে পাড়ায় মহল্লায় যারা আসলে বাড়িতে বাড়িতে এই ইন্টারনেট সার্ভিসটি দিচ্ছেন, তাদের জায়গা থেকে একটি শঙ্কা তৈরি হয়েছে যে স্টারলিংক আসার কারণে হয়তো অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই শঙ্কাটি আসলে কতটুকু, আপনার কাছে সে বিষয়ে জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। বিরতিতে যাওয়ার আগে জনাব হাকিম, আপনার কাছে জানতে চাইছিলাম,
এই যে পাড়ায় মহল্লায় যারা ক্ষুদ্র ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের আসলে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার বা নিশ্চিহ্ন হওয়ার কি কোনো ঝুঁকি তৈরি করলো কিনা স্টারলিংক? ধন্যবাদ। আপনার পাড়া মহল্লায় যে ছোট ছোট আইএসপিগুলি আছে, আমরা সাধারণত বিটিআরসির গাইডলাইন অনুযায়ী ওনাদেরকে বলা হয় থানা বেজ লাইসেন্সি। তা থানা বেজ লাইসেন্সি আমি পূর্বে যেটা উল্লেখ করেছি যে দুই ধরনের গ্রাহক আছে, কর্পোরেট এবং হচ্ছে হোম ইউজার। মোস্ট অফ দ্য থানা বেসড আইএসপি কিংবা লাইসেন্সি ওনারা কিন্তু বাসা বাড়ির ইন্টারনেটটা প্রোভাইড করে থাকেন। সেই ক্ষেত্রে ওনাদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমে আসবে, তবে কিছু রিস্ক তো ডেফিনেটলি থাকবে। স্টারলিংক নিয়ে কোনো একটা কমিউনিটি কিংবা কোনো একটা বড় অ্যাপার্টমেন্টে যদি আমরা চিন্তা করি যে 100টা ফ্ল্যাটের একটা অ্যাপার্টমেন্ট, যদি ওই কমিউনিটি থেকে একটা স্টারলিংক ইনস্টলেশন করে ডিস্ট্রিবিউশন করা হয়, সেই ক্ষেত্রে ডেফিনেটলি তাদের জন্য একটা বিজনেস রিস্ক থাকবে। এবং পূর্বে যেটাও আমি উল্লেখ করছিলাম যে কিছু পলিসি সাপোর্ট দরকার সরকারের কাছ থেকে। এই পলিসি সাপোর্টগুলি যদি এনশিওর হয়, আমার মনে হয় যে এই ক্ষুদ্র উদ্যোক্তা যেটা আছে, বিশেষ করে যাদের 20 থেকে 30 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে ইন্টারনেট সার্ভিসটা অপারেট করছে, ওনাদেরকে একটা সেফ সাইডে কিংবা সেফ জোনে নিয়ে আসা সম্ভব। নিশ্চয়ই। জনাব সুমন আহমেদ সাবির, মানে এই একই বিষয়ে যদি একটু ভিন্ন আঙ্গিকে জানতে চাই, যে অতীতে আমরা দেখেছি আসলে এই ধরনের সার্ভিসগুলো যাতে দিতেন, এক ধরনের মনোপলির ব্যবসা ছিল। সেখানে আসলে মানে যদি গ্রাহকের জায়গা থেকে চিন্তা করি, তাহলে গ্রাহক তো নিশ্চয়ই বাড়তি সুবিধা পেল, তার চয়েস করার সুযোগ তৈরি হয়েছে। এটা সত্যি যে কিছু কিছু জায়গায় আসলে একটা মনোপলিস্টিক আচরণ ছিল, যারা লোকাল এলাকায় এক সার্ভিস প্রোভাইডার ঢুকতে দেয় না, এমন ঘটনা ঘটেছে। আমাদের হাকিম প্রায়শই এই জাতীয় বিরোধ মেটারের কাজ করতে হয়েছে দীর্ঘ সময় ধরে। তো সেক্ষেত্রে গ্রাহকের জন্য ডেফিনেটলি একটা ডিফারেন্ট অপশনস, যে আমি যদি ভালো সেবা না পাই আমি এই সেবায় যেতে পারি। তো সেই পরিবর্তন তো অবশ্যই আছে, এবং গ্রাহক নতুন যত সার্ভিস আসবে তত গ্রাহকের জন্য সুবিধা। আর আপনি যেটা বলছিলেন যে ছোটদের জন্য চ্যালেঞ্জ কিনা, আমি বলবো এটা একটা চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জটাকে যদি নিয়ে আমরা যদি আমাদের সেবাটাকে উন্নত করি, আমরা গ্রাহককে আরও ভালো সার্ভিস দেই, আরও ডাইভার্সিফাইড সেবা দেই, তাহলে পরে এই ছোটো আইএসপিরা কিন্তু আসলে ভালোভাবে টিকে থাকা সম্ভব। কাজে এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আমরা যদি মনে করি যে না, আমরা জায়গা দখল করে আছি, আমি যাই দেবো তাই গ্রাহক গিলবে, সে সুযোগটা থাকছে না। একই সাথে আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে ইন্টারনেট তো আসলে একটা কি বলবো, যে এটা একটা বেসিক জিনিস, তাই না? এটাকে ব্যবহার করার মতো, যে ব্যবহার করে তার থেকে সুবিধা নেয়ার যে জায়গাটা, আমাদের তরুণ জনগোষ্ঠীকে আসলে সেই সুযোগটা প্রপারলি কাজে লাগাতে পারবে? কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় দেখেছি, যেমন ইন্টারনেট সার্ভিসের কারণে সেখানে এই যে ঘরে বসেই বিদেশের কাজ করা, ফ্রিল্যান্সিং যেটাকে বলে, সেই ধরনের কাজগুলো প্রসারিত হয়েছে। এই ধরনের দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস আসলে কি ধরনের প্রযুক্তি খাতে কি ধরনের পরিবর্তন আনবে বলে আপনি মনে করছেন? আপনি যেটা বললেন যে আমাদের এই ইন্টারনেট ভিত্তিক অন্য যে সেবাগুলো, সেটা দেশের ভিতরে হোক, দেশের বাইরের আউটসোর্সিং কাজের জন্যই হোক, তার জন্যে সারা দেশে একই ধরনের ডিজিটাল সেবা নেওয়ার সুযোগ ছিল না। আপনি একটা প্রত্যন্ত গ্রামে যে আপনি চাইলেই একটা হাই স্পিড ইন্টারনেট পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, এবং সেখানকার মানুষরা আসলে এই কাজগুলো করতে গেলে তাদেরকে আসলে বড় শহরে আসতে হতো, অন্য চলে যেতে হতো, এই মাইগ্রেট করতে হতো। স্টারলিংক আসায় এই সুযোগটা কিন্তু তৈরি হলো। এবং আরেকটা সুবিধা হলো যে আজকে হয়তো গ্রামে একজন স্টারলিংক দিয়ে যদি কেউ ভালো আউটসোর্সিং ব্যবসা শুরু করে, পরবর্তীতে একটা লোকাল আইএসপির জন্য ওখানে ব্রডব্যান্ড সার্ভিস নেওয়ার জন্য কমার্শিয়াল ভায়াবিলিটি তৈরি হবে। আজকে যদি একটা আইএসপি একটা গ্রামে যায়, তার জন্য যে খরচ করে সে যাবে, সেখানে কিন্তু সেই পরিমাণ গ্রাহক সে পাবে না, এবং যার ফলে সে যাচ্ছেও না। কিন্তু স্টারলিংক সহজে নিয়ে যাওয়া যাচ্ছে, এটা নিয়ে গেলে ওখানে মানুষ অভ্যস্ত হবে। এর উপরে বেস করে একটা ইকোসিস্টেম, হয়তো একজন কৃষক তার পণ্য বিক্রি করার জন্য ইন্টারনেট ব্যবহার করবে। একজন হোমমেড হ্যান্ডিক্রাফটসের কাজ করেন যিনি, তিনি হয়তো ভাবতে পারেন যে আমার এই পণ্যটাকে আমি অনলাইনে বিক্রি করার চেষ্টা করি না কেন, সেটা ফেসবুকের মাধ্যমেই হোক বা ই কমার্স সাইটের মাধ্যমেই হোক। তো এই সুযোগটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এটা যখন তৈরি হবে, মানুষ যখন একটা বেশি ব্যবহার করবে, তখন মানুষ দেখবে যে আজকে স্টারলিংকের চেয়ে কম খরচে কি আমি পেতে পারি কিনা। এবং তখন যখন একটা বড় জনগোষ্ঠীর ব্যবহার শুরু করবে, তখন দেখা যাবে কিন্তু ব্রডব্যান্ড আইএসপিগুলো এখন যারা হয়তো ছোটো শহরগুলো পর্যন্ত পৌঁছেছে, গ্রামে কিন্তু আসলে পৌঁছয়নি এখন পর্যন্ত, তো গ্রামেও ইন্টারনেট যাওয়ার সুযোগ তৈরি হবে। কাজে এটাকে শুধু থ্রেট হিসেবে না দেখে, এটাকে একটা ভবিষ্যতের জন্য একটা অপরচুনিটি তৈরি করার একটা ব্যবস্থা হিসেবেও আমরা দেখতে পারি। নিশ্চয়ই। সেই একই জায়গায় যদি জনাব হাকিম আপনার কাছে জানতে চাই, যে আমরা দেখলাম যে একটা দীর্ঘ সময় তো আসলে এটি অস্বীকার করার উপায় নেই যে খুবই মনোপলি ছিল এই ব্যবসাটা। সেই জায়গায় এখন যেহেতু প্রতিযোগিতা আসছে, তাহলে যারা কেবল ইন্টারনেট ব্যবহার করছে, তারা কি আর একটু সস্তায় আরও বেটার কোয়ালিটির সার্ভিস পেতে পারে কিনা এই প্রতিযোগিতার সুযোগে?
আচ্ছা, উইথ ডিউ রেসপেক্ট আমি একটু ডিফার করি এইভাবে, মানে কেবল টিভি কিংবা ইন্টারনেট দুইটা ভিন্ন প্রযুক্তি। আমাদের উপর যেই ব্লেমটা এসেছে ডেফিনেটলি কিছু কিছু অংশে হয়তো বা মনোপলি বিজনেস হয়েছে। আবার সেই সাথেও যদি আপনি দেখেন যে বিটিআরসির মারফত এখন কিন্তু প্রায় আমাদের 2200 লাইসেন্সই বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস দিয়ে আসছেন। ইললিগাল অপারেটরও কিছু আছে, তা মোটামুটি কিন্তু বেশ ভালোই কম্পিটিশন নিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তো এই কম্পিটিশন যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রি, আমাকে সার্ভিসটা ইনশিওর করতে হয়, আপ টাইমটা ইনশিওর করতে হয়, ডাউন টাইমটা আরও মিনিমাইজ করে নিয়ে আসতে হয়। এই কোয়ালিটি কিন্তু আমরা ডে বাই ডে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, ক্লায়েন্টকে প্রিমিয়াম লেভেলের কীভাবে সাপোর্ট সার্ভিস এনশিওর করা যায়, এটা কিন্তু আমরা নিত্য নৈমিত্তিকভাবে মানে আমাদের এটা ডেলি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। স্টারলিংক আসলে আগেই যেটা মেনশন করছিলাম যে ওনার চ্যালেঞ্জের জন্য আমরা হয়তো আমাদের কোয়ালিটি আরেকটু আপগ্রেড করব এবং সেই সাথে নতুন টেকনোলজি কিংবা ডিজিটাল অ্যাপ্লিকেশনগুলি আরও হয়তো বা মার্কেটে ইন্ট্রোডিউস হবে, কিংবা আমাদের শুধুমাত্র এই যে গদবাধা ইন্টারনেটটা আমরা যেটা সেল করছি এর সাথে হয়তো বা বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস ইন্টিগ্রেটেড হবে। এই ভ্যালু অ্যাডেড সার্ভিস ইন্টিগ্রেটেড হলে আমার মনে হয় যে চ্যালেঞ্জটা আছে কিংবা আমাদের যে ডিজিটাল উদ্ভাবনীর যে শক্তিটা আছে সেটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই, তাতে আসলে গ্রাহক আরও বাড়তি সুবিধা পাবে। আমরা একেবারে আলোচনার শেষে আছি। শেষ প্রশ্ন জনাব সুমন আহমেদ সাবির, আপনাকে করতে চাই, আসলে যখনই কোনো নতুন প্রযুক্তি বা নতুন কোনো ব্যবসার ইন্ট্রোডিউস হয় তখন তার সাথে সাথে ঝুঁকিও তৈরি হয়। তো সেক্ষেত্রে আসলে এই অবারিত ইন্টারনেটের যে দ্বার আরও উন্মোচিত হচ্ছে সেখানে ঝুঁকি কি দেখেন এবং সতর্কতা কোন জায়গাটাতে প্রয়োজন বলে মনে করেন, একটু ছোট্ট করে জানতে চাই। আসলে স্টারলিংকের মতো প্রযুক্তি আনায় নতুন যে খুব ঝুঁকি তৈরি হচ্ছে তা বলবো না, তবে যেহেতু এর বিস্তারটা বাড়ছে কাজেই মানুষ যত বেশি প্রসার যার ঘটে তার অপব্যবহারের সুযোগ তত বাড়ে। এবং আজকে যে আমরা ফেসবুকের ক্ষেত্রেও তা দেখেছি। আজকে যে ইন্টারনেট নিয়ে যে ঝুঁকিগুলো আমরা ফেস করছি, যে একটা হচ্ছে আমাদের বাচ্চাদের ইন্টারনেট অ্যাডিকশন, আরেকটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণা এবং নানাভাবে মানুষকে আবার হয়রানির একটা ব্যবস্থা হচ্ছে সোশ্যাল মিডিয়ার, স্পেশালি নারীদের ক্ষেত্রে এক ধরনের হয়রানিমূলক একটা ব্যবস্থা চেষ্টা হয়ে থাকে। তো এই যে কাজগুলো এগুলো কিন্তু আগেও ছিল এবং ভবিষ্যতে এর মাত্রাটা বাড়ছে। যত ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, যত বেশি মানুষের সাথে সংশ্লিষ্ট হচ্ছে তত বেশি বাড়ছে। কাজে সেটা মোকাবেলার জন্য আসলে আমাদের আলাদা প্রস্তুতি দরকার। কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো এখন আগের চেয়ে অনেক বেশি তৎপর, কিন্তু প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এই জায়গাটাতে আমাদের আসলে খুব গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। পরিবারকেও আসলে এই ব্যাপারে এবং আসলে সচেতনতার জায়গা, যেটা বললেন যে সচেতনতার জায়গাটা, পারিবারিক সচেতনতা যেমন আমাদের একাডেমিক কারিকুলাম স্কুলগুলো থেকে কলেজগুলো থেকে আমাদের যে ছাত্রছাত্রী তাদেরকে শেখানো, একটা তারা যেমন নিজে সতর্ক হবে তারা তাদের বাবা মাকে সতর্ক করবে। সত্যি কথা বলতে কি যে শিশুরা এই বয়স্কদের চেয়ে কিন্তু অনেক বেশি সহজে বুঝতে পারে, ঝুঁকিতে যেমন আছে আবার তারা কিন্তু ভালো বোঝেও। তো তাদেরকে যদি আগে বোঝানো যায়, সেটা স্কুল কারিকুলামের মাধ্যমে, অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা বোধহয় ওই জায়গাটাকে কমিয়ে ফেলতে পারি, তাহলে ঝুঁকি মাত্রাটা অনেক কমে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এই ব্যস্ততার মধ্যেও। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ অনুষ্ঠান উৎসর্গের উৎসব থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।